মানে কোন কোন ক্ষেত্রে জেড আউট বা জেড ইন জয়েন্ট ডিস্টরশন দেখা যাবে সেটা আমাদের জানা আছে মোটামুটি। আর আজকে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে ডাইনামিক এবং স্ট্যাটিক জয়েন্ট টেলর ডিস্টরশন। তার আগের দিন কিন্তু ওই দিনে কিন্তু আমি জয়েন্ট টেলর ডিস্টরশন কিভাবে আসে এবং তার সঙ্গে তার কি কি অ্যাপ্লিকেশন আছে সেই পার্টগুলো কিন্তু আমাদের জানা হয়ে গেছে। কারণ অ্যাপ্লিকেশন বলতে গিয়ে তোমাদের জানা আছে যে দেখবেন এই ধরনের কয়েকটা রিয়েকশন, মানে একটা সিস্টেম স্টেবিলিটি কনস্ট্যান্ট সেটা কোন দিক থেকে কোন দিকে যাবে, ধরো K1 K2 K3 K4 যাই হোক না কেন, তো সেক্ষেত্রে কোনটা ডমিনেট করবে, কোনটা বেশি হবে, কোনটা কম হবে, তার একটা ফান্ডামেন্টাল আইডিয়া আমি পেতে পারি। বিশেষ করে কপার যে কমপ্লেক্সটা আছে সেই কমপ্লেক্সের ক্ষেত্রে তোমরা জানো যে কপারের এই লাস্ট যে কমপ্লেক্সটা আছে সেই কমপ্লেক্সটা কিন্তু পসিবল নয়, যদি প্লেট কমপ্লেক্স কিন্তু আনস্টেবল হয়, কারণ সেক্ষেত্রে বাই ডিস্টেন্স কিন্তু ম্যাচ করে না, হাইলি আনস্টেবল, মানে খুবই স্ট্রেন। তো সেই জন্য এটা হয় না। কিন্তু এই যে বিটা আছে, বিটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মে আছে যে এটা কিন্তু স্টেবল, কারণ অ্যাক্সিয়াল বন্ড দেখো এটা কিন্তু কোনো রকম ইফেক্টেড হয় না, মানে এখানে কিন্তু স্টেট কমপ্লেক্স করছে না, ফলে এটা কিন্তু খুব স্টেবল কমপ্লেক্স। তারপর আমার এ, তারপরে হচ্ছে এইটা, সেই হলে আমাদের K3টা কিন্তু আনস্টেবল, তারপর আমার K2 স্টেবল সব থেকে, তারপর লাস্টে হচ্ছে K1। তো এইভাবে কিন্তু আমরা স্টেবিলিটি কনস্ট্যান্ট আইডিয়া একটা পেতে পারি। কিন্তু কপারের কমপ্লেক্সের ক্ষেত্রে জানা আছে যদি জেড আউট জয়েন্ট রিলেশন আছে, সেক্ষেত্রে অ্যাক্সিয়াল পজিশনে কোনো ক্রিয়েট কমপ্লেক্স করার জন্য অরিজিনালি করে না আর কি, যদি করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আনস্টেবল হবে, হাইলি স্ট্রেন থাকবে। কিন্তু সেটা যদি নিকেল হয় সেক্ষেত্রে T2G6 EG2, সেক্ষেত্রে সিমেট্রিক্যাল ইলেকট্রনিক কনফিগারেশন আছে, তাহলে অ্যাকর্ডিং টু হোমস রুল ইট ইজ ফাউন্ড টু বি স্টেবল। সেই জন্য কিন্তু এরা হচ্ছে কি করে একটা স্ট্রঙ্গার ক্রিয়েট কমপ্লেক্স করতে পারে, একদম K3 পর্যন্ত কিন্তু যাবে। দেখো এই কমপ্লেক্সটা হাইলি স্টেবল, কারণ তুমি জানো যদি ক্রিয়েট কমপ্লেক্স করে সেক্ষেত্রে ডেল এন, মানে তোমার নাম্বার অফ মোল চেঞ্জ সেটা কিন্তু লেফট থেকে রাইটে কিন্তু বেড়ে যায়, ফলে এন টু বি চেঞ্জটা কিন্তু ম্যাক্সিমাম। আর এন টু বি চেঞ্জ ম্যাক্সিমাম মানে সেটা কিন্তু স্পন্টেনিয়াস প্রসেস। সেখানে কিন্তু নিকেলের ক্ষেত্রে এই K3 স্টেপটা কিন্তু হাইলি স্টেবল আর কি। আর আইটি আর যে অ্যাপ্লিকেশন গুলো আছে, আচ্ছা আর যে অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে বলেছিলাম আমাদের এই ক্ষেত্রে বলেছিলাম যে 3D 4D 5D এর ক্ষেত্রে কোনটা কোন সিস্টেমটা ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন দেখাবে, কোনটা দেখাবে না। তার মধ্যে কপারের যে কমপ্লেক্সটা আছে সেটা কিন্তু কপার 1টা সে কিন্তু কপার 2 তে যায়, আর গোল্ডের যে গোল্ড 2টা সে কিন্তু গোল্ড 3 তে যেতে পারে। গোল্ড 3 আর কপার 2 এই দুটো অক্সিজেন স্টেট কিন্তু স্টেবল আর কি, এবং তাদের হাইড্রেশন এনার্জি দেখবে খুবই হাই। তো এই ক্ষেত্রে তুমি দেখেছো সব থেকে মানে গোল্ড 2 সে কিন্তু খুব সহজেই কিন্তু গোল্ড 3 তে আসতে পারে, কারণ তুমি দেখো 3D থেকে 5D যখন যাও সেক্ষেত্রে মানে জেড ইফেক্টিভ মানটা কিন্তু অনেক হাই হয়, সেক্ষেত্রে সে বেসি ভ্যালু মান অনেক হাই, এক্সচেঞ্জ অফ স্প্লিটিং দেখো অনেকটা কিন্তু হাই। তো হাই এনার্জি যদি তোমার 5D ক্ষেত্রে ডি এক্সেস করে মানে স্কোয়ার, সেখানে যদি কোনো ওয়ান ইলেকট্রন থেকে যায়, দেখো কপার 2 মতো ডিনাইন সিস্টেম, তাহলে গোল্ড 2 হচ্ছে আমাদের ডিনাইন সিস্টেম বাট 5D নিয়ে, সেক্ষেত্রে দেখো স্প্লিটিং গ্যাপটা কিন্তু অনেক হাই। এবং এখানে দেখো অড ইলেকট্রনটা এখানে আছে হাই এনার্জিতে, হাই এনার্জিতে আসে মানে সেখান থেকে সহজেই লস করতে পারে, সেখানে জাম্প করে দিবে। তাহলে কি হবে, যদি কপার মানে সরি গোল্ড 2 থেকে সহজেই গোল্ড 3 তে আসতে পারে, তাহলে এটা কিন্তু হাইলি স্টেবল অক্সিজেন স্টেট। সেই জন্য কি গোল্ড 2 সহজেই ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন দেখায় আর কি। আর কপারের ক্ষেত্রে ও ভাববে মানে কপার টু ক্ষেত্রে জেড আউট পর্যন্ত কিন্তু অনেকটাই দেখা যায়, কিন্তু সবসময় যে জেড আউট হয়ে সে যে স্কয়ার প্ল্যানার কমপ্লেক্স যাবে তার কোনো মানে নেই। যে সমস্ত এক্সাম্পল গুলো তোমার দেখছো দেখো এখানে, এগুলো কিন্তু তোমার সবগুলো একটু অক্টাইডাল কমপ্লেক্স, তাহলে কিন্তু স্কয়ার প্ল্যানার কমপ্লেক্স করছে না। একটা সিলেক্টিভ কেস যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয়, মানে লিগ্যান্ডটা স্ট্রঙ্গার হতে হবে, তবেই কিন্তু জেড আউট থেকে জেড জেড মানে স্কয়ার প্ল্যানার কমপ্লেক্সে কোর্স নাম্বার 4 কিন্তু মুভ করতে পারে। তাহলে কপারের ক্ষেত্রে কপার 2টা স্টেবল, কিন্তু সে কিন্তু জেড আউট ডিস্ট্রিবিউশনটা ম্যাক্সিমাম দেখাবে, ডিপেন্ডিং অন দা লিগ্যান্ড ফিল্ড স্ট্রেন্থ সে হচ্ছে তারপর স্কয়ার প্ল্যানার কমপ্লেক্সে যাবে কিনা সে ভাববে। কিন্তু কপার 1টা তার সাপেক্ষে কিন্তু একটু আনস্টেবল, কপার 1 এ D10 সিস্টেম সেই বেসিক্যালি সেভাবে নেই। যদি কপার 1 কোন মানে যদি কোনো সফটওয়্যার সেন্টার পায়, মানে যদি আইডাইড সেন্টার পায়, সেক্ষেত্রে কিন্তু কপার 1টা সম্ভব, কারণ তুমি জানো যে CUI কিন্তু পাওয়া যায়। আর বলেছিলাম এটা তোমাদের তোমাদের নেক্সট যখন ক্লাসরুম হবে তখন তোমাদের এগুলো আবার পড়াবো। মানে কপারের ক্ষেত্রে তুমি দেখবে যে যে একটা এক্সট্রা পিক পাওয়া যাবে, সামান্য একটা শর্ট পিক, এই পিকটা কিন্তু আমরা জেড আউট ডিস্টরশনের জন্য আর কি। বাট টাইটেনিয়ামের ক্ষেত্রে দেখবে একটা তুমি একটা পিক পাবে, এই পিকটা কিন্তু ব্রডেনিং যে পিকটা হয় সেক্ষেত্রে কিন্তু জেড আউট ডিস্টরশনের জন্য কিন্তু পাওয়া যায়। সিমিলারলি আমাদের ক্রোমিয়ামের যে পিকটা হয় বা আয়রন হেক্সাকো সিস্টেমের যে পিকটা থাকে সেগুলো কিন্তু আমার জেড আউট বা জেড ইন বা জেড আউট এরকম ডিস্টরশন হয়।
এখানে একটু বলে রাখি যে টাইটেনিয়ামের ক্ষেত্রে একটু ভাইটাল, যে টাইটেনিয়াম যেহেতু একটা ইলেকট্রন আছে এবং সেটা হচ্ছে ইলেকট্রন আছে বাট T2G তে। তোমাদের জানা আছে যে জেড আউট ডিস্ট্রিবিউশনটা মোর স্ট্রঙ্গার, কারণ ইজি সেটে যদি ইলেকট্রন থাকে সেক্ষেত্রে মেটাল লিগানি ইন্টারাকশনের মানটা অনেকটা হাই হয়। কেন হাই হয়? ইজি সেটে যে পার্টিসিপেটিং অরবিটাল গুলো আছে ডিজেড স্কোয়ার অথবা ডিএক্স স্কোয়ার নট স্কোয়ার, তাদের লুপস গুলো কিন্তু অ্যালং দ্য অ্যাক্সিস বরাবর আছে, ফলে লিগান গুলো ডাইরেক্টলি ফেস করতে পারে, কিন্তু ইজি সেট গুলোকে ইন বিটুইন দ্য অ্যাক্সিস সেক্ষেত্রে ডিরেক্টলি ফেস করতে পারে না। সেজন্য উইকার কাইন্ড অফ জয়েন্টাল ডিস্ট্রিবিউশন এটা কিন্তু দেখাতে পারে যদি অড ইলেকট্রন কনফিগারেশন থাকে। তো আমাদের টাইটেনিয়াম হেক্সাকো সিস্টেমের ক্ষেত্রে কিন্তু উইকার জয়েন্টাল ডিস্ট্রিবিউশন আছে এবং নাম্বার ওয়ান পিরিয়ড আয়। আমি তোমার ইপিআর পড়া থেকেও বলেছিলাম যে টাইটেনিয়াম হেক্সাকো সিস্টেমের ইপিআর দিকে অ্যাক্টিভিটি খুব কম, কিন্তু অন্য সিস্টেম গুলো কিন্তু ইপিআর অ্যাক্টিভিটি আছে, কিন্তু সেখানে দেখানে কেন ওই খুব কম উইকের জয়েন্টাল ডিস্ট্রিবিউশনের জন্য আর কি। এবং এবং দেখবে তুই টাইটেনিয়াম ক্ষেত্রে যদি জেডিন টর্সন থাকে সেটা সেই অবস্থায় কিন্তু যদি প্রোনাউন্স নয়, সেই জন্য কি করে ও কিন্তু ইলেকট্রনটা হচ্ছে এমনি সামান্য রুম টেম্পারেচার বা একটু লাইট যদি পায় বা ভিজুয়াল লাইট যদি এক্সপোজ করো তাহলে সে কিন্তু সেখান থেকে T2G থেকে ও কিন্তু ইজি শেড ইলেকট্রন চলে যায়। তো ইজি শেড ইলেকট্রন যদি চলে যায় এবং অড ইলেকট্রন আছে তাহলে কিন্তু তুমি জানো জয়েন্টাল ডিস্ট্রিবিউশনটা জেড আউট হয়ে যাবে, তাহলে স্ট্রঙ্গার। তাহলে এই অবস্থায় কিন্তু কি হবে না, তাদের স্প্লিটিংটা কিন্তু অনেক হাই হবে, স্ট্রঙ্গার সেটিং। তখন কি হবে, ওরা এরকম করে স্প্লিটিং করে একাধিক টেনশন দেখাবে। যদি তোমার দেখতে পাচ্ছ একটা মাত্র রিটেনশন আছে, অর্গান ডায়াগ্রাম করলেও দেখবে সেখানে একটা মাত্র রিটেনশন পসিবল, বাট তুমি জানো সেখানে তিনটি টেনশন পাওয়া যায়, তার মধ্যে একটা টেনশনটা মানে প্রথম টেনশনটা হয় না, কারণ লো এনার্জি এটা আমরা আইআর জিনে পড়ে যায়, এটা আমরা ভিজুয়ালি জেনে আসে না, কিন্তু সেকেন্ড আর থার্ডটা পাওয়া যায়। এবং এখানে হচ্ছে এটা বিউটি আছে, এক্সারসাইজ স্টেটে কিন্তু ওরা কিন্তু স্প্লিটিং করা দেখায়। তো তো সেজন্য আমরা হোল মেকানিজম মানে হোল যে ফরমেশন দেখায় সেটা কিন্তু দেখবে আমাদের মেকানিজমটা ব্যাক থেকে দেখায়। যেমন কপার ওয়ান, সরি কপার টু আর টাইটেনিয়াম থ্রি ক্ষেত্রে দেখবে একই রকম স্পেক্টে কিন্তু একে অপরের রিভার্স আছে। টাইটেনিয়াম থ্রি ক্ষেত্রে দেখবে এক্সরে স্টেটে জয়েন্টাল ডিস্ট্রিবিউশনটা কিন্তু মোর 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 মানে প্রোনাউন্সড দেন দ্যাট অফ দ্য জেড ইন ডিস্ট্রিবিউশন। আর ক্রোমিয়ামের ক্ষেত্রে বললাম, ক্রোমিয়ামের ক্ষেত্রে স্পেকট্রাম ব্রড থাকে, সেটা কিন্তু জয়েন্টাল, বা আয়রনের ক্ষেত্রেও দেখবে আয়রন হেক্সাকো সিস্টেম ক্ষেত্রে স্পেকট্রাম ব্রড থাকে, সেটা কিন্তু জয়েন্টাল ডিস্ট্রিবিউশনের জন্য অ্যাপ্লিকেশন। আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে তোমার সিস্টেমটা ল্যাবাইন না ইনার হবে তার একটা কনসেপ্ট পাওয়া যাবে। যেমন ধরো ক্রোমিয়াম হেক্সাকো সিস্টেম, সেক্ষেত্রে ক্রোমিয়াম দেখো উইক ফ্রি লেখা এবং তাহলে হাই স্পিনে আছে D4, D4 যদি হয় তাহলে দেখো T2G3, তাহলে এই লেভেলটা কিন্তু সিমেট্রিক্যালি ফিল আপ, তাহলে এটা কিন্তু কেন জয়েন্টাল ডিস্ট্রিবিউশন দেখাবে না। কিন্তু এই লেভেলটা কিন্তু আনসিমেট্রিক্যালি ফিল্ড আপ আছে, তাহলে এখান থেকে কিন্তু জেড আউট দেখাবে। জেড আউট দেখো মানে ওই বনটা কিন্তু ল্যাবাইল হয়ে যাবে, কারণ জেড আউট মানে জানো ওই বনটা লঙ্গার হয়ে যাবে, তাহলে এটা ভেঙে যাওয়ার প্রবণতা আছে, তাহলে এই বনটা কিন্তু ল্যাবাইল বন হয়ে যাবে, তাহলে ক্রোমিয়াম টু হাই স্পিনে কিন্তু ল্যাবাইল কমপ্লেক্স দেখায়। সিমিলারলি কোবাল টু যদি হেক্সাঅ্যামিন কমপ্লেক্স হয় সেক্ষেত্রে তুমি দেখো যদি লো স্পিন কমপ্লেক্স করে সেক্ষেত্রে দেখো ইজি সেটা ইলেকট্রন আছে আনবে, সেটা কিন্তু ল্যাবাইল হতে পারে। বা জেড মানে যদি তোমার হাই স্পিনও হয় সেক্ষেত্রে আমার T2 সেটে আছে, তাহলে তোমার জেড যে রিনও আছে, যে রিন বা জেড আউট যার থাকে না কেন সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু রিঅ্যাক্টিভিটি দেখায়। তো এই সমস্ত কমপ্লেক্স গুলো কিন্তু লেভেল কমপ্লেক্স হয়, মানে কোবাল্ট হেক্সা অ্যাকো হেক্সা অ্যামিন প্লাস থ্রি, হেক্সা অ্যামিন প্লাস থ্রিটা কিন্তু D3 সিস্টেম লো স্পিন, সেক্ষেত্রে কিন্তু জয়েন্টাল ডিস্টরশন ও দেখায় না, কারণ T2G6 তাহলে সিমেট্রিক্যালি ফিল আপ এবং স্টেবল, সেক্ষেত্রে কমপ্লেক্স গুলো কিন্তু লেভেল কমপ্লেক্স নয়, ইনান কমপ্লেক্স। তাহলে আমরা কিন্তু এই সমস্ত অ্যাপ্লিকেশন গুলো কিন্তু আমরা মানে পেয়ে থাকি, যে জয়েন্টাল থাকলে কোন কোন ক্ষেত্রে কি কি অ্যাপ্লিকেশন আছে। তার মধ্যে ডিসপ্রপোর্শন ডিরেকশনটা খুব ভাইটাল, আর এরক্স ডিরেকশনও কিছু আছে, তোমরা অ্যাপ্লিকেশন পার্টে পড়েছি আর কি। আজকের টপিকটা হচ্ছে ডাইনামিক আর স্ট্যাটিক। আচ্ছা, স্ট্যাটিকটা বলতে তোমরা এতক্ষণ যেগুলো পড়া হয়েছে সবগুলোই কিন্তু স্ট্যাটিক। স্ট্যাটিক কথার মানে হচ্ছে তুমি মেটাল লিগ্যান্ড বন্ড ডিসটেন্সটাকে মেজার করতে পারবে, মানে জন টেইলর ডিস্ট্রিবিউশনটা এমন থাকবে সেক্ষেত্রে তুমি সহজেই তুমি মেটাল লিগ্যান্ডের মধ্যে বন্ড ডিসটেন্সটা মেজার করতে পারবে। যেমন তো তোমাদের একটা স্লাইড দেখেছিলাম, ইফেক্ট অফ বন্ড লেন্থ বলে, এই যে একটা হুম কোথায় গেল? দেখো এখানে দেখো যতগুলো কমপ্রেস করা আছে, দেখো কপার হেক্সাকোসিস, ঠিক আছে, সেখানে দেখো তোমার এই বন্ডটা 2.45 অ্যাংস্ট্রম, তাহলে বন্ড লেন্থ মেজার করা সম্ভব হয়েছে। এবং এই বন্ডটা দেখো, এই বন্ডটা হচ্ছে 2, তার মানে অ্যাক্সিয়াল মানে জেড আউট ডিনোকেশন আছে এবং তুই সহজে কিন্তু পেয়ে গেছো।
রুম টেম্পারেচার অথবা একটা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারে তুমি সহজেই ওই সিস্টেমের বন্ডেডটা কিন্তু মেজার করতে পেরেছো। বা তোমার তোমার দেখো এই ক্ষেত্রে কপার ওই তোমার টার্মস যেটা মিথিলিন ডাইমিন কমপ্লেক্স, সেক্ষেত্রে দেখো বন্ড লেন্থ কিন্তু দেখো 2.6, আর এই ক্ষেত্রে একটা 2.0 আছে। তার মানে তুমি সহজে কিন্তু বন্ড লেন্থ কিন্তু মেজার করতে পেরেছো। ক্রোমিয়ামের সিস্টেম ক্ষেত্রে আছে এবং কপার এরকম সিস্টেম ক্ষেত্রে আছে। যে সমস্ত জায়গায় তুমি বন্ড লেন্থ গুলো এট রুম টেম্পারেচার অথবা একটা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারে তুমি মেজার করতে পারছো, সেই সমস্ত এক্সাম্পল গুলো কিন্তু আমার জন টেলর ডিস্ট্রিবিউশন আমরা স্ট্যাটিকে পড়ে। দ্যাট মিনস দে আর পার্মানেন্ট কাইন্ড। এবং সেখানে মোস্ট অফ দ্য কেসে স্ট্রঙ্গার জন টেলর ডিস্ট্রিবিউশন যদি দেখায়, মানে যেখানে হচ্ছে এনার্জি গ্যাপটা অনেক বেশি হয়, মানে জেড আউট যদি দেখায়, মানে যদি ইজি সেটে আনসিমেট্রিক্যাল পপুলেশন থাকে, সেক্ষেত্রে তুমি জানো যে ডেল ওয়ান এর মানটা, এই যে ডেল ওয়ানটা বলেছিলাম, এই ডেল ওয়ান এর মানটা অনেক হাই হয়। এই ক্ষেত্রে এনার্জি স্প্লিটিং যে গ্যাপটা ডেল ওয়ান বলেছিলাম, ডেল ওয়ানের গ্যাপটা কিন্তু অনেক হাই হয়, তাহলে স্ট্রঙ্গার জন টেলর ডিস্ট্রিবিউশন যদি দেখাবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্ট্যাটিক ডাইনামিক স্ট্যাটিক দেখাবে, ঠিক আছে। এবং যদি ওই সিস্টেমটা খুব স্টেবল থাকে, মানে তাদের আয়নিক যে ল্যাটিসটা আছে, মানে ক্যাটায়নিক পার্ট এবং অ্যানোনিক পার্টের মধ্যে যে তোমার আর প্লাস আর আর মাইনাস এটা তোমার কম্পেটেবল হয়, সেক্ষেত্রে পুরো ল্যাটিসটা কিন্তু তোমার স্টেবল ল্যাটিস আছে। এবং স্টেবল ল্যাটিসের জন্য তারা কিন্তু তোমার তোমার কিসটা তাদের মধ্যে লিমিটাল লিগ্যান্ড যে ভাইব্রেশনটা, সেই ভাইব্রেশনটা একটু অ্যাপারেন্টলি কম, এবং এরা কিন্তু খুব সহজেই কিন্তু তোমার মিটাল লিগ্যান্ড বন্ড লেন্থটা তুমি সহজেই মেজার করতে পারো। যদি তোমার লিকুইড ফর্মে চলে যায়, সেক্ষেত্রে তুমি জানো লিকুইডের ক্ষেত্রে তাদের মলিকুলার ভাইব্রেশন অনেক বেশি, অথবা এমন কোনো সিস্টেম আছে যেখানে তোমার এনার্জি গ্যাপটা কম, মানে স্পিডিং এনার্জি গ্যাপটা, ইজি গ্যাসের মধ্যে গ্যাপটা আছে, সেই গ্যাপটা যদি কম হয়, বা তোমার উইকার জন টেলর ডিস্ট্রিবিউশন দেখায়, মানে টিডিউ সেটে আনসিমেট্রিক্যাল পোর্শন থাকে, সেক্ষেত্রে দেখবে তোমাদের গ্যাপটা অনেক কমে যায়, এবং সেখানে ডাইনামিক জন টেলর ডিস্ট্রিবিউশন দেখাতে পারে, কারণ মিটাল লিগ্যান্ড বন্ডের যে অসিলেশনটা সেটা খুব ফাস্ট। তখন সেখানে কি হবে, তুমি পার্টিকুলার রুম টেম্পারেচারে বা একটা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারে তুমি কিন্তু বন্ড লেন্থটা মেজার করতে পারবে। ওই সমস্ত কম্পাউন্ড গুলো বা কমপ্লেক্স গুলো জাস্ট লাইক ফ্র্যাকশনাল বিহেভিয়ার, মানে PCl5 বা PF5 যেসব যে কম্পাউন্ড গুলো আছে দেখবে, সেখানে তুমি রুম টেম্পারেচারে দেখবে প্রত্যেকটা যে এব আছে, সবগুলো এব কিন্তু রুম টেম্পারেচারে ইকুইভ্যালেন্ট, কারণ তোমার ওখানে হচ্ছে র্যান্ডামলি কি করে তোমার টিবিবি শেপে আর একটা টিবিবি শেপে কিন্তু মুভ করতে পারে, এবং খুব ফাস্টার ওয়েতে। তাহলে ওই পার্টিকুলার টেম্পারেচারে রুম টেম্পারেচার কিন্তু তাদের যে পেরিসি রোটেশনটা এত ফাস্ট, তুমি কিন্তু সেখানে প্রত্যেকটা যে এব আছে সবগুলো এব, তোমার অ্যাক্সেল পোর্শন যে এবটা আছে সেটা যে পিডি হ্যাবিটস ছিল, ইকুইটোরিয়াল যে এবটা ছিল সেটা SP2 প্লেনে ছিল, তাহলে কিন্তু প্রত্যেকটা এব কিন্তু এমন ভাবে আছে, এমন ফাস্টার ওয়েতে মাইগ্রেট করে, তাহলে সেখানে কিন্তু বুঝতে পারছো না যে কোনটা মানে তোমার রাম অথবা সাম। যদি তোমার দু ভাই জমজ হয়, তাহলে তুমি কিন্তু ওই পার্টিকুলার সেকেন্ডে বা সময় কিন্তু তুমি দু ভাইকে কিন্তু তুমি আইডেন্টিফাই করতে পারছো না। ঠিক সেরকম করে ডাইনামিকের ক্ষেত্রে কিন্তু সেরকম হবে, তো তার ফ্লিপিং নেচার এত ফাস্ট হবে, মিডল লিগ্যান্ড বন্ডের অসিলেশন এত ফাস্ট হবে, সেক্ষেত্রে কিন্তু তারা এক্স্যাক্টলি ফ্র্যাকশনাল বিহেভিয়ার দেখাবে। তো কেন, তাহলে সেক্ষেত্রে একটা মাথা রাখবে, তাহলে তোমার যে ক্রিস্টালটা আছে বা যে কম্পাউন্ডটা আছে সেটা কিন্তু স্লাইটলি আনস্টেবল বলবো না, কিন্তু সেখানে কি হবে একটা কোভ্যালেন্ট ক্যারেক্টার আছে, পিওরলি আয়নিক ক্যারেক্টার কিন্তু সেখানে কম আছে। যদি আয়নিক ক্যারেক্টার হয় সেক্ষেত্রে মোস্ট স্টেবল। তাহলে ওখানে যে ল্যাটিসটা হবে, সেই ল্যাটিসের মধ্যে ক্যাটায়নিক বা অ্যানোনিক পার্ট, তাদের মধ্যে রেডিয়াসের মধ্যে কম্পেটেবল এটা কিন্তু থাকে না। অথবা যদি কোনো সিস্টেমের ক্ষেত্রে ডি এর সঙ্গে সঙ্গে যদি অ্যাডিশনালি এফ অরবিটাল থেকে যায়, এফ ইলেকট্রন, তুমি জানো ফাংশন স্কুল হয়তো পড়ে এসছো, দেখবে তুমি জানো যে দি এফ ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যায়, মার্কারি, ক্যাডমিয়াম বা লেড দে আর ফাউন্ড টু বি সফটার, এবং সেখানে দেখবে অ্যাকর্ডিং টু ফাজান স্কুল সে কিন্তু কোভ্যালেন্ট ক্যারেক্টার পায়। কেন পায়, সেখানে কিন্তু দেখবে ওখানে এফ ডি এর সঙ্গে সঙ্গে এফও আছে, তাহলে 4F বা কোনো ক্ষেত্রে 5A, তাহলে 4 অথবা 5 যাই হোক না তা কোনো, যদি এফ ইলেকট্রন ডেন্সিটি থেকে যায়, তাহলে কিন্তু তারা হচ্ছে একটু কোভ্যালেন্ট নেচার পায়। কোভ্যালেন্ট নেচার যদি পায় সে কিন্তু একটু আনস্টেবল, হ্যাঁ মানে আনস্টেবল মানে আয়নিক সিস্টেমের থেকে কিন্তু একটু আনস্টেবল, ফলে সেটা কিন্তু তাদের বন্ডের মধ্যে র্যান্ডাম একটা কিন্তু অসিলেশন আছে, সেক্ষেত্রে কিন্তু সেই ডাইনামিক জয়েন্ট সিস্টেমে দেখাতে পারে। তাহলে আমরা যেটা দেখলাম, দেখো এক্ষেত্রে তুমি দেখো দুটো ফ্যান, মানে একটা ফ্যান ঘুরছে পার্টিকুলারলি, যখন স্টপ হয়ে গেছে দেখো এটা কিন্তু একে অপরের জাস্ট আইসোমার, এবং সেটা কিন্তু ইনডিস্টিংগুইবল। তোমাকে যদি এই মুহূর্তে যখন ঘুরছে, তখন যদি বলা হয় তুমি প্রত্যেকটা যে পাকা তার আর্মস গুলো আছে সেটা কোথায় আছে, তুমি কিন্তু ক্লিয়ার করতে পারছো না, এত ফাস্টে ওদের ঘুরছে, তুমি কিন্তু বুঝতে পারছো না। তার মানে কি তারা ফ্র্যাকশনাল মলিকুল, এবং তারা হচ্ছে একে অপরের সঙ্গে ইন্টার কমিউনিকেট করছে ওই পার্টিকুলার টাইমে, এত ফাস্ট রয়েছে। সেই জন্য তুমি একটা পারফেক্ট একটা তুমি একটা দেখছো কি ওটা একটা পারফেক্ট সিস্টেম মতো দেখছো, সেখানে কিন্তু তাদের যে পার্টিকুলার যে ইন্টারমিডিয়েটটা তাকে কিন্তু আইডেন্টিফাই করতে পারছো না।
বা এই যে আছে দেখো, এটা কিন্তু বলা হয়, তুমি দেখো মানে জেড ইন জেড আউট, দেখো একবার তোমার স্টেজ হচ্ছে, একবার তোমার ফিল্মগুলো হচ্ছে, কিন্তু ওই পার্টিকুলার সময় কি যে দেখছো, তুমি যদি কোথা থেকে কোথা যাচ্ছে তুমি কিন্তু বুঝতে পারছো না, খুব ফাস্ট ওয়েতে হচ্ছে। মানে এই পুরো সিস্টেমটা কিন্তু জেড ইন আর জেড আউট যদি ভাবো, তাহলে এই যে কিন্তু একটা ডাইনামিক একটা স্ট্যাটাস আছে। তেমন একটা পারফেক্ট যদি অক্টাইল সিস্টেম হয়, এবং সে যদি খুব তাদের মিডল লিগান বন্ডের ভাইব্রেশন যদি খুব ফাস্ট হয়, এত ফাস্ট রেট হয়, সেক্ষেত্রে কি হবে, যদি জেড ইন বা জেড আউট হয়, সেক্ষেত্রে জেড ইন জেড আউট কিন্তু একটা ডাইনামিক সিস্টেমের মধ্যে থাকবে। সেক্ষেত্রে তুমি সিস্টেমটাকে জাস্ট লাইক দ্য ফাক্সুয়াল মানভাবে দেখবে, এবং তুমি একটা পারফেক্ট অক্টাহাইডাল সিস্টেম দেখাবে। আর যদি পারফেক্ট অক্টাইল সিস্টেম হয়, সেক্ষেত্রে তার কিন্তু বন্ড লেন্থটা কিন্তু একই রকম হবে, যদিও সেখানে জেড ইনও আছে বা জেড আউটও আছে, কিন্তু তুমি যখন ওই পার্টিকুলার সময় দেখছো, তুমি মেজার করতে পারছো না। তাহলে তোমার কাছে পুরো সিস্টেমটা একটা পারফেক্ট অক্টাহাইডালের মতো বিহেভ করবে, যেখানে মিডল লেগ এন্ড বন্ড লেন্থ প্রত্যেকটা একই, ওই অ্যাবিন্ডেন্ট টেম্পারেচার। তাহলে আমাকে কি করতে হবে যদি বন্ড মেজার করতে হয়? তাহলে এক্ষেত্রে তুমি জানো মেটালের সঙ্গে লিগান্টের যে বন্ডের অসিলেশন, যে ভাইব্রেশনটা খুব ফাস্ট, জাস্ট খুব ফাস্ট ওয়েতে ভাইব্রেট করছে। যখন আমার ফ্যানটা থেমে গেল, তখন তুমি কিন্তু বুঝতে পারছো যে আমার এই ঘটনাটা কি হচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে, এই যে ভাইব্রেশনটা আমাকে কমাতে হবে, মানে যে স্পিডটা কমাতে হবে, ফ্যানের স্পিডটা কমাতে হবে। তাহলে আমি যদি করি, এইভাবে করে দেই যে আমি যদি সিস্টেমটাকে ফ্রিজ করে দিতে পারি, যদি ঠান্ডা করতে পারি, তাহলে ঠান্ডা করতে করতে একটা টেম্পারেচার চলে আসবে, যে টেম্পারেচারে কি করবে, তাদের মিটার লিগান্ড বন্ডের মধ্যে অসিলেশনটা অনেক কমে যাবে। এবং তখন কি হবে, তখন তুমি ভাবছো যে এটা কচ্ছপ যখন করে যাচ্ছে, ধীরে ধীরে যাচ্ছে, তাহলে কচ্ছপের যে গতিবেগটা তুমি কিন্তু একটা সিস্টেম ক্ষেত্রে তুমি মেজার করতে পারছো, ঠিক আছে? তাহলে সেই সিস্টেমটা তখন কি হবে, তখন সিস্টেমটা ডাইনামিক থেকে স্ট্যাটিকে চলে যাবে। স্ট্যাটিক যখন চলে আসবে, তখন তুমি প্রত্যেকটা বন্ড লেন্থ মেজার করতে পারছো। তাহলে একটা পার্টিকুলার টেম্পারেচার তোমাকে লো টেম্পারেচারে মেজার করতে হবে, এবং যে টেম্পারেচার কি হবে, তাদের মিটার লিগান যে বন্ডটা আছে, তাদের অসিলেশনটা বা ভাইব্রেশনটাকে তুমি কি করে ফ্রিজ করছো, ঠান্ডা হলে যাওয়া হয় আর কি। দেখো গাছের পাতাগুলো জমে গেছে, ও লড়তে পারছে না, ঠান্ডা অবস্থায় তাদের মেজারমেন্টটা, তাদের মানে বন্ড লেন্থটা ফ্রিজ হয়ে গেছে। এবং তখন তুমি কি করবে, তাদের কচ্ছপের মতো গতিবেগ, মানে খুব স্লোয়ার ওয়েতে তারা ভাইব্রেট করবে, তখন তুমি মেটালিক বন্ডেজটাকে সহজেই মেজার করতে পারবে। তো সেই সমস্ত ক্ষেত্রে তখন কি করবে, ডাইনামিকটা স্ট্যাটিক হয়ে যাবে। তাহলে এই যে পার্টিকুলার টেম্পারেচার, যে টেম্পারেচারে তুমি কি করলে, তুমি ডাইনামিক থেকে স্ট্যাটিকে নিয়ে এলে, সেই টেম্পারেচারটা বলে লো টেম্পারেচার, তো তাকে বলে ফ্রোজেন আউট টেম্পারেচার, তাকে বলে ফ্রোজেন আউট টেম্পারেচার, কখনো কখনো শর্টে এফওটি বলা হয়। তাহলে এই টেম্পারেচার অথবা টেম্পারেচারে কম টেম্পারেচার, মানে ফ্রোজেন আউট টেম্পারেচারে অথবা তার থেকে আরো কম টেম্পারেচার যদি চলে আসে, তাহলে কিন্তু তুমি সহজেই বন্ডিংটা কিছু করতে পারবে। এবং এই টেম্পারেচার যদি উপরে থাকে, জাস্ট ধরো একটা সিস্টেম, এই যে সিস্টেমটা আছে, মানে K2 পিবি সিউ ইনো 3 ইনো 2 6, এর ফ্রোজেন আউট টেম্পারেচার হচ্ছে 273। তাহলে 273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তুমি কিন্তু প্রত্যেকে তার মিটার লিগান বন্ড লেন্থ কিন্তু মেজার করতে পারবে, অথবা তার থেকে কম টেম্পারেচার, মানে যদি হয় 272 পর্যন্ত হয়, সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু স্ট্যাটিক দেখাবে। কিন্তু যখন তোমার টেম্পারেচার 273-এর পর বেড়ে যাবে, 1 ডিগ্রি যে বেড়ে যায় বা পয়েন্ট বেড়ে যায়, 0.5 বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু স্ট্যাটিক পুরোটাই ডাইনামিক হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে বলে রাখি, দেখো এটা কিন্তু আমি K2 নিয়েছি এবং লেডের একটা কম্পাউন্ড নিয়েছি, তারপর যা আছে, তাহলে এখানে K2-র জায়গায় কিন্তু অন্য কিছু সিস্টেম আমরা আমরা নিতে পারতাম। যেমন আমাদের এখানে এখন দেখো, আমি এক্সাম্পল হিসাবে নিয়েছি যে এখানে আছে হয়তো, মানে K2-র জায়গায় আমি আমার অন্য কিছু সিস্টেম থাকতে পারে। তো এখানে লেড আছে, তো লেডের ক্ষেত্রে তুমি জানো যে মার্কারি থাকলে সেক্ষেত্রে দেখো এ ফরম্যাটাল আছে। তাহলে অ্যাডিশনালি যদি এফ থাকে, তাহলে অ্যাকর্ডিং টু ফাজনস রুল, সেটা কিন্তু তোমার কি হবে, সে কিন্তু তোমার কোভ্যালেন্ট ক্যারেক্টার পাবে। আর কোভ্যালেন্ট ক্যারেক্টার মানে তার কিন্তু বন্ডের মধ্যে একটা অসিলেশন আছে, সেই অসিলেশনের জন্য তাহলে ওই টেম্পারেচার বা রুম টেম্পারেচারে খুব ফাস্ট ওয়েতে তাদের মেটালিকান বন্ডটা ভাইব্রেট করছে, তাহলে একটা ফ্র্যাকশনাল মলিকুলের মধ্যে বিহেভিয়ার করবে, তুমি একটা পারফেক্ট অক্টাইডাল সিস্টেমের মধ্যে বিহেভ করবে। যদিও কপার 2 আছে, তাহলে কপার 2 সিস্টেমের ক্ষেত্রে তুমি জানো প্রথম দিনে যেটা পড়েছিলাম, মানে তোমার জয়েন্টের পথে গিয়ে দেখবে তোমার জেড ইন জেটার ক্ষেত্রে হাফ করে কন্ট্রিবিউশন এসেছিল, মানে হাফ ডেল ডেল ড্যাশ এসেছিল বা ডেল অন এসেছিল। তাহলে বোধ কিন্তু কপার 2 ক্ষেত্রে জেড ইন জেড আউট কিন্তু প্রবণতা আছে, যদিও আমরা জেড আউটটা বেশি করে দেখতে পাই একটুখানি। এটা কেন, সেই এসপি যেটা বলেছিলাম, যে ওর A1G আর এইদিকে A1G, মানে 4s এর A1G আর ডিজিএস করে A1G একে অপরের সঙ্গে অ্যাকর্ডিং টু নন কসেট গ্রুপ তারা ইন্টারাকশন করে কি করে, তারা জেড আউটটাকে ডমিনেট করে। কিন্তু ওখানে কিন্তু দেখতে হবে, ওইটা ওই পার্টটা বাদ দিলে তাহলে কিন্তু জেড ইন জেড আউটের মধ্যে একটা কিন্তু রিলেশন আছে। তো এখানে এই সিস্টেমটার ক্ষেত্রে দেখো জেড ইন জেড আউট মানে
র্যান্ডামলি যাচ্ছে, এবং লেড থাকার জন্য যদি কোভ্যালেন্ট কম্পাউন্ড সেক্ষেত্রে কিন্তু বন্ড ভাইব্রেশন বেশি। তাহলে ওই সিস্টেমটা খুব ফাস্ট রয়েতে জেড ইন থেকে জেড আউটে যাচ্ছে, তুমি সিস্টেমটা একটা লুকস লাইক একটা পারফেক্ট অক্টাহাইড্রাল। তাহলে মেটাল লিগ্যান্ড বন্ড লেন্থ ওই পার্টিকুলার টেম্পারেচারে কিন্তু কনস্ট্যান্ট, মানে ফিক্স থাকবে। তাহলে ফ্রোজেন আউট টেম্পারেচারে নিয়ে গেলে তখন তুমি একমাত্র মেজার করতে পারবে, ঠিক আছে। আর এই যেগুলো তুমি দেখতে পাচ্ছ বল লেন্থ গুলো দেওয়া আছে, সেগুলো তোমার বুঝে গেছো তোমার স্ট্যাটিক, এবং এই সমস্ত কম্পাউন্ড গুলো মেইনলি ইন দ্য সলিড স্টেট হয়, এবং এদের টেম্পারেচারটাও হাই, মানে রুম টেম্পারেচারে অনেক বেশি টেম্পারেচার 25 বা 30 তুমি সহজেই তাদের বল লেন্থটা মেজার করতে পারছো। তাহলে এটা কি ডাইনামিক করা যাবে না? দেখো প্রত্যেকটা সিস্টেম মানে স্ট্যাটিক হলেও তার মধ্যে ডাইনামিক ছাড়া আছে, এবং ডাইনামিক হলেও তার মধ্যে চ্যালেঞ্জার আছে। তাহলে আমরা বললাম যে ডাইনামিক ক্ষেত্রে স্ট্যাটিক কখন হবে, টেম্পারেচার কমাতে হবে, তবেই ফ্রিজিং হবে, তবেই শাড়ি দেখাবে। তাহলে স্ট্যাটিকের ক্ষেত্রে কি করবো, ডাইনামিক যদি হয় তাহলে আমাকে টেম্পারেচার হাই করতে হবে। টেম্পারেচার যদি হাই করে দেয় সেক্ষেত্রে মেটাল লিগ্যান্ড বন্ডের কাইনেটিক এনার্জিটা বেড়ে যাবে, আর ওই কাইনেটিক এনার্জি নিয়ে তাদের বন্ডের অসিলেশনটা হাই হবে। অসিলেশন হাই হলে তখন তুমি এই সিস্টেমটাকে আর মেজার করতে পারবে না। দিস লুকস লাইক এ পারফেক্ট অক্টাহাইড্রাল সিস্টেম। তাহলে নান অফ দ্য সিস্টেম, কোনো সিস্টেমেই কিন্তু পারফেক্ট স্ট্যাটিক নয়, বা কোনো সিস্টেম কিন্তু পারফেক্ট ডাইনামিক নয়। তাদের একটা পার্টিকুলার টেম্পারেচারের পর তারা কিন্তু একে অপরের সঙ্গে ইন্টার কনভার্ট করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখানে দিয়ে স্ট্যাটিক যেটা আছে, তাহলে এই দুটো এক্সাম্পল ছাড়াও বাকি দেখো একটা এক্সাম্পল দিয়েছি, ওটা K2M কপার নাইট্রেট দিয়েছে। এক্ষেত্রে এমটা হচ্ছে দেখো ক্যালসিয়াম, মানে ওই ক্যালসিয়াম সংসিয়াম বেরিয়াম, মানে তোমার হচ্ছে পি ব্লক এলিমেন্ট যেটা আছে, তাহলে এটা দিয়েছি, এটা কিন্তু স্ট্যাটিক। স্ট্যাটিক কেন, এই আয়নিক ক্রিস্টালটা অনেক স্টেবল। তুমি জানো যে বেরিলিয়াম ক্যালসিয়াম এটা কিন্তু একটা বাল্কি সাইজের, মানে তোমার আর প্লাসটা কিন্তু অনেক বেশি, ফলে এটা কিন্তু লিগ্যান্ডটা যেটা আছে সেই লিগ্যান্ডটা কিন্তু কাউন্টার যে লিগ্যান্ডটা আছে সেখানটা কিন্তু আর মাইনাসটা, মানে এই নাইট্রেট পার্টটা কিন্তু মাইনাস পার্ট। তাহলে কাউন্ট আর প্লাস আর আর প্লাস এর মধ্যে একটা কম্পারেবল জিনিস আছে। তাহলে আর প্লাস যদি মাইনাস যদি কম্পারেবল হয় সেক্ষেত্রে পুরো আয়নিক সিস্টেমটা কিন্তু আয়নিক আয়নিক ল্যাটিসটা পাবে। তাহলে সেক্ষেত্রে একটু স্টেবল হবে, এবং মলিকুলার ভাইব্রেশন বা মেটালিক অ্যান্ড বন্ডের মধ্যে ভাইব্রেশনটা কিন্তু অনেক কমে যাবে। সেই জন্য কিন্তু এরকম স্ট্যাটিক দেখা হবে। আর কিন্তু এর ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি ডাইনামিক। তাহলে এই পয়েন্টগুলোকে সামারি করে নাও। তাহলে ডাইনামিক কখন দেখাবে, যখন তোমার কি বললাম তোমার এনার্জি গ্যাপটা কি হবে, তোমার খুব কম কম হবে, মানে তখন ওই ইজি এটিটিউডের মধ্যে গ্যাপ যদি কম হয় সেক্ষেত্রে খুব সহজেই কি রিল্যাক্সেশন করবে। রিল্যাক্সেশন মানে খুব সহজেই কিন্তু একটা থেকে ইন থেকে আউট যাবে, একটা ফ্যাক্সুয়াল মলিকুল কিন্তু পেয়ে যাবে। তুমি জানো ফ্যাক্সুয়াল মলিকুল কিন্তু সব ক্ষেত্রে দেখানো হয়, দেখায় না। দেখবে কোনো কোনো ক্ষেত্রে ক্ষেত্রে দেখবে যখন তোমার হায়ার সিমেট্রিক গুলোর ক্ষেত্রে কিন্তু কখনো কোনো দেখবে ওরা কিন্তু ফ্যাক্সুয়াল ভিডিও দেখায় না। কারণ ফ্যাক্সুয়াল মলিকুলের যে সমস্ত মেকানিজম গুলো আছে সেগুলো তুমি আমার বেরিস রোটেশন আছে, আচ্ছা আরো কিছু মেকানিজম আছে তোমাদের ওই স্ক্যাম্বেলিং স্ক্যাম্বেলিং অফ সিও, মানে ধর কার্বলিন যেটা আছে সেই কার্বলিনটা কিন্তু সেটা কিন্তু ওই EP2CO হোল লাইন, বা দেখবে ইটা 5 যে সমস্ত ইটা 5 সিপি EP2CO হোল 4 এর যে কমপ্লেক্স গুলো আছে তারা কিন্তু ফ্যাক্সুয়াল বিহেভিয়ার দেখাতে পারে। তো ওখানে দেখবে তোমাদের কি হয়, স্ক্যাম্বেলিং হয়, মানে সিওটা কখনো ব্রিজিং এ আসতে পারে, কখনো এটা, তাহলে ওটা একটা আলাদা কিন্তু মেকানিজম। যেরকম টাস্টেনস্টাইন রোটেশন বলে একটা মেকানিজম আছে, ওই মেকানিজম থেকে কিন্তু তোমার ফ্র্যাকশনাল মিনিং দেখাতে পারে। তাহলে ফ্র্যাকশনাল কথাটা মানে শুধুমাত্র বেরিসিউটো নয়, বেরিসিউটো কিন্তু একটা মেকানিস্টিক পাদেও, ওখানে কিন্তু 4খানা মেকানিজম আছে, যেই মেকানিজমের মধ্যে বেরিসিউটো রোটেশন মোস্ট পপুলার, কিন্তু ওটা বাদ দিলেও কিন্তু স্ক্যাম্বেলিং সিও তোমরা কিন্তু দেখে এসছো, বা দেখবে রিং হুইচার ইটা 5 ইটা 2 ইটা 1 দেখবে টাইটেনিয়ামের একটা সল্ট আছে, সেটা দেখবে ইটা 1 আর ইটা 2 ইটা 5 টাইটেনিয়াম হচ্ছে Cl2 অথবা CO2, ওই কমপ্লেক্সটা দেখবে ইটা 1 থেকে ইটা 5 সহজে যেতে পারে এক পার্টিকুলার টেম্পারেচার। তার মানে কি ইটা 1 থেকে ইটা 1 সিপি থেকে ওই ইটা 5 সিপিতে কিন্তু হচ্ছে মাইগ্রেট করছে। এই ধরনের মাইগ্রেশনটাকে আমরা 1-3 অথবা 1-1-2 মাইগ্রেশন বলি। তো এই ধরনের সিস্টেমগুলো কিন্তু রিং হুইচার ওয়ান কাইন্ড অফ, আমরা যে ডাইনল ফিনল টাইপের রিঅ্যাকশন পড়ে এসেছি দেখবে, তোমরা দেখবে যে মানে ফিনল সিস্টেমের দেখবে ডবল বন্ড ও থাকে, তার পাশে যে CH3 আছে সেই CH3 দেখবি আমার ওই ডবল বন্ড ওর দিকে মাইগ্রেট করতে পারে। তাহলে মিথাইল ওয়ার্ক টাইপের রিঅ্যাকশন বলি, মানে ওই মিথাইলটা বা CH3 কিন্তু তার পজিশনটা কিন্তু চেঞ্জ করতে পারে। তাহলে ওই ধরনের সিস্টেমগুলো কিন্তু ওই এরকম 1-2 যে শিফটিং হচ্ছে এটা কিন্তু একটা রিং হুইচার মেকানিজম। তাহলে তার পার্টিকুলার দেখবে রিংটা ইটা 1 থেকে ইটা 5 এরকম, বা ইটা 3 থেকে ইটা 1 এরকম কিছু সিস্টেম আছে চেঞ্জ করতে পারে, তাহলে রিং হিসেবে লাগে। তাহলে ফ্র্যাকশনাল মলিকুলের এই ধরনের সিস্টেম গুলো আছে। তাহলে ফ্র্যাকশনাল মলিকুল দেখাবে তার ক্ষেত্রে কিন্তু এনার্জি বেরিয়ারটা, যে অ্যাক্টিভ এনার্জি বেরিয়ারটা কিন্তু অনেক কম।
ডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে ঠিক চেষ্টা সেটা কাজ, সেখানে অ্যাক্টিভ এনার্জি বেরিয়ার খুব কম বলেই তারা কিন্তু জেড ইন থেকে জেড যাচ্ছে, এবং তারা কিন্তু কোভালেন্ট নেচার আছেই বলে তাদের কিন্তু কাইনেটিক এনার্জিটা অনেকটাই হাই, এবং খুব সহজেই তারা কিন্তু হচ্ছে ডাইনামিক স্টেটে কিন্তু থাকতে পারে। ঠিক আছে, আর যদি স্ট্যাটিক হয় সেক্ষেত্রে ইজি স্টেটে ইলেকট্রনের মানে আনসিমেট্রিক কন্ট্রিবিউশন থাকলে সেক্ষেত্রে জেড আউট ডিস্ট্রিবিউশন হয়, আর জেড আউট মানে এক্সটেন্ড অফ স্প্লিটিংটা অনেক হাই হয়ে যায়, সেক্ষেত্রে রিল্যাক্সেশন টাইমটা কিন্তু কমে যায়। স্প্লিটিং গ্যাপ যখন বেড়ে যাবে তখন দেখবে হাই স্টেট থেকে যখন গ্রাউন্ড স্টেটে ফিরবে তাহলে সে কিন্তু অনেকটা সময় নিয়ে ফিরবে। সেক্ষেত্রে কিন্তু তুমি সময়টা পাচ্ছ মানে তুমি কিন্তু বন্ড লেন্থ বা তার বন্ড ডিস্টেন্স কত সেটা কিন্তু মেজার করতে পারছো। দিস ইজ দ্য ফর দ্য স্ট্যাটিক। এবং এখানে একটা সিস্টেম হচ্ছে আয়নিক স্টেবিলিটি। আয়নিক স্টেবিলিটি হচ্ছে তুমি যখন স্ট্যাটিক দেখছো সেক্ষেত্রে পুরো সিস্টেমটা কিন্তু স্টেবল আছে, তার মানে ক্যাটায়নিক পার্ট এবং অ্যানোনিক পার্টের মধ্যে কিন্তু কম্পারেবল ডিস্টেন্স, সেই জন্য এটা আয়নিক। ক্যালসিয়ামের বা স্ট্রংসিয়ামের যে তোমাদের কপারের কমপ্লেক্সটা বললাম সেটা কিন্তু যেহেতু দিস রিজিন সেটা কিন্তু অনেকটা স্টেবল, সেই জন্য তারা কিন্তু স্ট্যাটিক দেখা। হোয়াইস তুমি যে লেড কন্টেইনিং সিস্টেম দেখাচ্ছ, লেডের যে কমপ্লেক্স দেখাচ্ছ এটা কিন্তু তোমার তোমার কোভারেন্ট নেচার আছে। যদি মার্কারি থাকতো তাহলেও কিন্তু কোভারেন্ট নেচার হতো, কারণ এফ এফ আছে, তাহলে ফাদার স্টুল পড়েছে সে কিন্তু কোভারেন্ট ক্যারেক্টার পাবো, সেক্ষেত্রে মেটালিগান বন্ডের ভাইব্রেশনটা অনেকটা হাই। তাহলে এখানে কিন্তু আমার পুরোটাই সামারি করা আছে, তোমার এই পার্টটা করলে হবে। ঠিক আছে, এবং দেখো যে রেডের যে কে টু পিবিসিও থ্রি হোল সিক্স এটা কিন্তু দেখো বিকাম স্ট্যাটিক। দেখো যেটা করেছি লেস দেন ইকুয়াল, মানে যদি তোমার 273 ডিগ্রি টেম্পারেচার অথবা তার থেকে কমে যায় টেম্পারেচার, সেক্ষেত্রে যখন মেটালিগান বন্ডটা ফ্রিজ হয়ে যায় সেক্ষেত্রে র্যান্ডামলি অসিলেট করতে পারে না, তখনও তুমি কি করে স্ট্যাটিক তুমি বন্ড লেন্থটা মেজার করতে পারো। আর কপার যে হেক্সাগো সিস্টেম আছে আর কপার হেক্সামিন সিস্টেম, সেই সিস্টেমগুলো তুমি এখন কিন্তু স্ট্যাটিক। তোমার এক্সাম্পল দেখেছিলাম যে সেখানে দেখতে পাচ্ছ অ্যাক্সেল বন্ডটা কিন্তু ডিস্টেন্সটা অনেক হাই ছিল, কিন্তু এইটা যদি হিট করতে চাও, হিট করে করে যদি 90 বা 100 কাছে চলে যাও, সেক্ষেত্রে কিন্তু তুমি জানো যে হাই টেম্পারেচারে কাইনেটিক এনার্জিটা অনেক হাই হয়ে যায়, সেক্ষেত্রে মেটালিক বন্ডটা অনেকটা অসিলেট করে। তখন কি করবে, তখন সিস্টেমটা জেডিন যেটাও দেখাতে পারে করে একটা একটা ফ্যাক্সুলার মলিকুল দেখাবে, তাহলে ইউ লুকস লাইক এ একটা পারফেক্ট অক্টাহাইড্রাল। তখন যেটা কি হবে, একটা তখন চারিক থেকে ডাইনামিটি চলে আসবে। দেখো এক্সাম্পল দিয়েছি যেটা তুমি দেখতে পাচ্ছ, দেখো টিএল টু পিবি যেগুলো যতগুলো পিবি দেওয়া আছে, কে টু আরবি টু সিজিএম যেটা আছে সবগুলো কিন্তু ডাইনামিক। একটা মনে রাখতে হবে একটা পার্টিকুলার অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, সেই টেম্পারেচার কত। দেখো এই টেম্পারেচার গুলোর কম টেম্পারেচার অথবা মানে কম টেম্পারেচারে কিন্তু এটা কিন্তু ডাইনামিক, কিন্তু যখন দেখা যাচ্ছে যখন লেডের ক্ষেত্রে 273 ডিগ্রি করে আসে তখন কিন্তু এই স্মোক সুটা স্ট্যাটিক। তার মানে কি যখন ডাইনামিক দেখাবে তখন কিন্তু 273 তার কিন্তু কম তার থেকে একটু বেশি টেম্পারেচারে কিন্তু ডাইনামিক। যে মাত্র ফ্রোজেন আউট টেম্পারেচার চলে গেল তখন কিন্তু ফ্রিজ হয়ে গেছে, তখন তুমি মেজার করতে পারছো, তখন চলে যাচ্ছে স্ট্যাটিক। তাহলে এরকম দেখো টিএল2 পিবি যেটা কমপ্লেক্স দেওয়া আছে সেখানে দেখো তার ই40 ফ্রোজেন আউট টেম্পারেচার দেখো 245, সেগুলো আবার পিবি আরবি2 এর ক্ষেত্রে তোমার 276, আর সিজিএম এর ক্ষেত্রে দেখো 285। প্রত্যেকটা মলিকুলে কিন্তু তোমার দেখো ফ্রোজেন টেম্পারেচারটা আলাদা, এবং ফ্রোজেন টেম্পারেচার এবং তার থেকে কম টেম্পারেচারে কিন্তু সিস্টেমটা ডাইনামিক থেকে স্ট্যাটিকে চলে এসেছে। এবার যদি বলা হয় তোমাকে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তাদের বিহেভিয়ারটা কি হবে, 0 ডিগ্রি সেলসিয়াস মানে তোমার 273.15 কেলভিন টেম্পারেচার, তাহলে ওই টেম্পারেচারে তাদের বিহেভিয়ারটা কেমন হবে দেখো। তোমার 273 এই টেম্পারেচার, তাহলে এই 0.15 টেম্পারেচার, তাহলে এই টেম্পারেচার দেখো যার দেখো ফ্রোজেন আউট টেম্পারেচার ছিল তোমার 245, তাহলে এর থেকে টেম্পারেচারটা বেশি না কম, 245 থেকে এই টেম্পারেচারটা 0 সেলসিয়াস টেম্পারেচার বেশি না কম। হ্যালো, বেশি। বেশি, তাহলে বেশি মানে কি বলেছি ওই টেম্পারেচার অথবা তাতে কম টেম্পারেচারে সে কিন্তু স্ট্যাটিক দেখাবে, তাহলে বেশি মানে সে কিন্তু চলে আসবে ডাইনামিক। যেখানে 273 বলা আছে 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273.15, যদি ফ্র্যাকশন মাত্র 0.15 কিন্তু বেশি, তাহলে বেশি মানে ওই টেম্পারেচারে দেখাবে কি কি দেখাবে ডাইনামিক দেখাবে। ঠিক আছে, তো এরকম প্রত্যেকটা টেম্পারেচার করা আছে, সেই টেম্পারেচার সাপেক্ষে তোমার 0 ডিগ্রি টেম্পারেচার তাহলে বিহেভিয়ারটা তুমি দেখে বুঝতে পারবে কে কিন্তু দেখাবে আর কি। ঠিক আছে, আচ্ছা পুরো জন টেইলর ডিস্ট্রিবিউশনের সামারি ফর্ম যদি দেখো সেক্ষেত্রে কয়েকটা আনইউজুয়াল ঘটনা আছে, সেই ঘটনাগুলোকে এক জায়গায় আমি লিস্ট করেছি। তার মধ্যে দেখবে আগের দিন বলেছিলাম যে কে সিইউ এফ3 যদিও পরের কমপ্লেক্স, তার মানে কপার 2 মানে ডিনাইন সিস্টেম, এবং টি2জি আমার তোমার টি2জি6 ইজি3 সেক্ষেত্রে জেড আউট কথা করা, কিন্তু এই একটা পার্টিকুলার কমপ্লেক্স আছে যে যেক্ষেত্রে জেড ইন দেখায়,
এবং এটা কিন্তু জেডিন, জেডিন দেখালে সেক্ষেত্রে জানো তার অড ইলেকট্রনটা কিন্তু ডিজে স্কোয়ার অরবিটালের মধ্যে থাকে। তুমি যদি জেডিন দেখো সেক্ষেত্রে দেখবে জি স্কোয়ার তার কিন্তু এনার্জিটা হাই। আবার এই যে কমপ্লেক্সটা আছে যেগুলো করা আছে দেখো বেরিলিয়াম মানে সিজিএম আছে, এগুলো কিন্তু সবগুলো কিন্তু তোমার স্ট্যাটিক, কিন্তু বেরিলিয়ামের কমপ্লেক্সটা কিন্তু মাথায় রাখবে এটা কিন্তু জেড আউট, হোয়ারেজ সিজিএম এর কমপ্লেক্সটা কিন্তু জেড ইন। তো জেড ইন মানে তার অন ইলেকট্রনটা হচ্ছে এইটা। আচ্ছা এটা হচ্ছে একটা সালে তোমাদের নেটে এসেছিল, আমাদের কমপ্লেক্সটা বলাই আছে যে এই দুটো কমপ্লেক্স হচ্ছে ওই পার্টিকুলার একটা টেম্পারেচার দেওয়া আছে, সেই টেম্পারেচারে একটা তোমার জেড ইন দেখায়, একটা জেড আউট দেখায়। কোশ্চেনটা ছিল যে তাহলে কপারের ক্ষেত্রে তার লাস্ট ইলেকট্রনটা কোথায় আছে। তাহলে অবভিয়াসলি তুমি জানো যে জেড আউট হলে সেক্ষেত্রে লাস্ট ইলেকট্রন থাকবে এখানে ডি স্কোয়ার আওয়াজ করে, আর যদি জেড ইন থাকে সেক্ষেত্রে কিন্তু ডি ইয়েস করে থাকে। ঠিক আছে, যেহেতু ডাইনামিক বলে রেখেছি সেক্ষেত্রে তুমি মেজার করতে পারছি না, তাহলে যদি 273 হয় তখন মেজার করতে পারবে। আচ্ছা MnF3 এটা একটা আনইউজুয়াল টাইপের আছে, এটা কিন্তু তুমি স্ট্রঙ্গার জন জেড আউট দেখায়, এবং সেক্ষেত্রে তোমার বলেছিলাম যে এখানে এক্স ওয়াই জেড তিনটে অ্যাক্সিস বরাবর কিন্তু প্রত্যেকটা বন্ড লেন্থ কিন্তু আলাদা। তো এটা কিন্তু স্পেসিফিক এক্সাম্পল যেখানে কিন্তু তিনটে বন্ড লেন্থ কিন্তু আলাদা, মানে যে অ্যাক্সিয়াল হলেও মানে অ্যাক্সিয়াল বন্ড এটা কিন্তু বেশি হওয়ার কথা ছিল, কিন্তু তবু দেখবে প্রত্যেকটা আলাদা আলাদা। তাহলে এটা কিন্তু একটু মাথায় রাখবে, এই কোশ্চেনটা আসতে পারে যে ইকুয়াল না অ্যাক্সিয়ালটা বেশি, তাহলে প্রত্যেকটা বন্ড লেন্থ আলাদা। কপারের ক্ষেত্রে জানো যেটা আউট দেখায়, এবং একটা কোশ্চেন করেছিল যে কপারের ক্ষেত্রে তোমার প্রত্যেকটা বন্ড লেন্থ একই কিনা, তাহলে কপারের ক্ষেত্রে কিন্তু বন্ড লেন্থ কিন্তু একই হবে না, অ্যাক্সিয়ালটা বেশি হবে, ইকুইভ্যালেন্টটা কম হবে। আর একটা কোশ্চেন ওর সঙ্গে কোশ্চেন ছিল নিকেল অক্সিজেন বন্ড সেই ডিস্টেন্সটা বেশি না কম। তো নিকেল অক্সিজেন বন্ড দেখো, নিকেল হেক্সাগো সিস্টেম T2G6 Eg2, তাহলে প্রত্যেকটা স্টেট কিন্তু সিমেট্রিক্যালি ফিল্ড আপ। T2G6 এটা কিন্তু ফুল ফিল্ড, আর ইজিটা তোমার হাফ ফিল্ড, তাহলে এখন একটু হোস রুল দে আর ফাউন্ড টু স্টেবল, সেক্ষেত্রে ওরা কিন্তু জন টেলার ডিস্টোরশন দেখাবে না, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা বন্ড লেন্থ ইকুয়াল, লিখেছে কিন্তু প্রত্যেকটা বন্ড লেন্থ ইকুয়াল আছে। আর আয়রন হেক্সাকো বলেছি বা কোবাল বা টাইটেনিয়াম বা কপার বলেছি, সেগুলোর ক্ষেত্রে জন টেলার আছে, মানে তাদের যে ডিডি স্পেকট্রামটা সে কিন্তু অ্যাপারেন্টলি একটু হলো কিন্তু ব্রডেনিং স্পেকট্রাম আছে, তাহলে ব্রডেনিং স্পেকট্রাম একটা রিজন কিন্তু ডিডি স্পেকট্রাম এটা আছে। তাহলে এই জিস ফর্মটা পড়লেই তোমাদের কিন্তু মানে এটা পুরো এটা একটা জিনিস হয়ে যাবে। ঠিক আছে স্যার, হ্যাঁ বলছি স্যার আগের স্লাইডটা যান, হুম মানে এর আগেরটাই। এটা না স্যার, ওই যে যেখানটাতে স্ট্যাটিক ডাইনামিকের টেম্পারেচার হ্যাঁ ইনভার্সনটা ছিল। এখানে না স্যার, এরপরেরটা শুনুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এইখানটা স্যার এটা 4 নম্বর যে এক্সাম্পলটা যেখানটায় লেড এটা ফ্রোজেন ফ্রোজেন টেম সিজিএম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম এখানে স্যার ফ্রোজেন টেম্পারেচার 285, কিন্তু হুম। যখন 0 ডিগ্রিতে সে ডাইনামিক হয়ে যাচ্ছে কেন? ওটা তো কম তো। দাঁড়াও 2 মিনিট, ফ্রোজেন টেম্পারেচারে সে হচ্ছে স্ট্যাটিক দেখাবে, হুম, তার থেকে এই টেম্পারেচারটা এ তো কম, কম 285 যেহেতু কম, তাহলে ও কম হ্যাঁ কম মানে সে তাহলে স্ট্যাটিক দেখাবে তাই স্ট্যাটিক তো, হওয়া উচিত, কিন্তু ফ্রিজুলিয়া হ্যাঁ ডাইনামিক। সরি সরি ঠিক। আচ্ছা আমি ঠিক করে নেবো, ঠিক আছে ঠিক করে পাঠাবো এটা, ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা এইটাই আমাদের জন্টের সেকশন, তাহলে আমাদের যেটা ছিল এটা কিন্তু শেষ হয়ে গেছে। এটা কিন্তু খুব ভালো করে পড়বে, এখান থেকে নেটে কোশ্চেন আসে কিন্তু, ঠিক আছে। আমার অনেক অনেক কোশ্চেন এখানে আমি যেটা পড়াই দেখি প্রত্যেকটা কোশ্চেন থেকে আমরা আপডেট করাই থাকে, কোশ্চেন সলভ করতে গেলে আমার পেয়ে যাবে। সানডে আমাদের ইপিআর এর ক্লাস থাকবে, ওখানে ইপিআর এর প্রত্যেকটা কোশ্চেন গুলো আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করাবো। আর আমাদের সিএফটি যে পোর্শনটা আজ পর্যন্ত পড়া হয়ে গেছে সেটা কিন্তু অনেকটা বড় পোর্শন, তো আমি নেক্সট উইকে পরপর দুদিন কিন্তু ওইটুকু পোর্শন যেটা পড়া হয়েছে এইটুকু পোর্শনে প্রিভিয়াস ইয়ারে নেট গেট যা আছে তাদের কোশ্চেন গুলো সলভ করাবো। আর তারপরে সিস্টেমে আমি কিন্তু তোমাদের স্পেকট্রোস্কোপি দেখবো, আর স্পেকট্রার থেকে প্রচুর কোশ্চেন আছে, হ্যাঁ স্পেকট্রার কোশ্চেনটা কিন্তু কঠিন, মানে তুমি দেখবে অর্গান ডায়াগ্রাম আছে, ওই কোশ্চেন গুলো কিন্তু ওই পার্ট গুলো কিন্তু মিস করবে না, কারণ ওখানে কিন্তু কঠিন পার্ট। অর্গান ডায়াগ্রাম একটু দেখতে মানে সোজা হলেও কিন্তু অনেকটা কিন্তু কঠিন আছে, এবং রেখা প্যারামিটার বের করতে হবে, বিটা বি ভ্যালু, সেই বি ভ্যালু কি করে আসবে, নিউক্লিস্টিক এফেক্ট, আরো অনেক কিছু আছে ওখানে, মানে তোমার চার্জ ট্রান্সফার, মিটার লেগেন্ড ট্রান্সফার, ওই পোর্শনটা বা ল্যাপোডিসেকশন গুলো আছে কি নেই কোনটা ক্ষেত্রে অ্যাভেলেবল হবে, ওই পোর্শনটা কিন্তু খুব ভাইটাল পোর্শন, ওই পোর্শনটা কিন্তু খুব ভালো করে ক্লাস করবো। নেক্সট উইকে আমাদের যেটা হবে সেটা কিন্তু সিএফটি যতটা পড়া হয়েছে তার উপর বেস করে আমরা সালে কোশ্চেন আমি দেখে রাখবো, সেগুলোকে সলভ করাবো। আচ্ছা এবার বলে রাখি যে আগের দিনের যে ক্লাসটা হয়ে গেছে সেটা অ্যাপ্লিকেশন পার্টটা, তো যারা যারা ক্লাস মানে যাদের লাগবে না এই ক্লাসটা তোমাদের, আমি অ্যাপ্লিকেশন পার্টটা 6 নম্বর যেটা আছে, তো এই ক্লাসটা যাদের লাগবে তারা
এখন থেকে যেতে পারো, আর যারা লাগবে না তাদের হয়ে গেছে তারা কিন্তু বেরিয়ে যেতে পারো। তাদের জন্য আমি সানডে সকাল 7টায় বলে রেখেছে, 7টা থেকে 9টার, তাহলে তো ফুলি ফুলি আছে, তোমরা খেলতে মানে খেলতেও পারো। যাক, আমি 7টা থেকে 9টার মধ্যেই শেষ করে দেবো। ইপিআর এর কোশ্চেন গুলো যা আছে তোমরা করতে পারবে, কিন্তু সিএফটি কোশ্চেন গুলো কিন্তু ওটা কঠিন থাকে, ফলে সেগুলো কিন্তু ভালো করে করবো, সেটা কিন্তু সিরিয়াসলি করবে আর কি। মানে পুরো সিএফটিটা কিন্তু আমি বলেছি ভালো করে কিন্তু পড়তে হবে, একদম এমো এমো পর্যন্ত। এই পোর্শনটা হয়ে গেলে দেখবে বাকি কিছু নেই। আমি যখন এমো ডায়াগ্রাম পড়াবো তখন দেখবে সেকেন্ড ইয়ারের যে এমো তোমরা পড়ে এসছে সেগুলো ওখানে আমি আপডেট করে দেবো আর কি। তাহলে আমার ওই পোর্শনটা দেখবে অনেকটাই চলে আসবে। তারপরে আমাদের ল্যান্থানিড অ্যাক্টিনের আছে ছোট টপিক, একদিনে হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমাদের বায়োটা আছে, বায়োটা একটু বেশি সময় লাগবে, 2-3টে ক্লাস লাগবে। সেখানেও দেখবে বায়োর সমস্ত কোশ্চেন আমার আমার পুরো স্লাইডটাই করা আছে, প্রায় অলমোস্ট করা হয়ে গেছে। তো ওইটা হলে আমার বায়োটা হয়ে যাবে। আর আরেকটা পোর্শন আছে, যেটা পোর্শন প্রচুর কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমাদের অর্গানোমেটালিক্স। সেখানে কিছু কিছু পোর্শন আছে মুখস্থ আছে, কিছু মুখস্থ করতে হবে, আর কিছু কিছু পোর্শন লজিক্যালি পোর্শন, সেটা তোমাকে লজিক্যালি কিছু করতে হবে, সেটা তোমাদের করানো হবে আর কি। মেটালিকা মানে বন্ড আছে কিনা, তোমার মানে 18 ইলেকট্রন রুল স্যাটিসফাই করছে কিনা বা হবে কিনা, হ্যাঁ, রিঅ্যাক্টিভিটি কি হবে, এগুলো আছে। আর আরেকটা কঠিন পোর্শন, সে পোর্শনটা প্রত্যেক বছর এখন কোশ্চেন করছে, সেটা হচ্ছে তোমার ওই রিঅ্যাকশন মেকানিজম। গতবারও দেখবে 4-8 নম্বর দুটো কোশ্চেন পড়েছিল আর কি। ওই পোর্শনটা লাস্টে পড়া, ওটা যদি ভুলে যাবে এখন পড়ালে, একদম নিটের আগে ওই কোশ্চেনটা পড়া, ঠিক আছে? হ্যাঁ, এবার এই পোর্শনটা যাদের লাগবে তারা থেকে যাও, বাকিটা মানে যে কোশ্চেন বলে এটা 6 নম্বর যে স্লাইডটা আছে, লাস্ট যে অ্যাপ্লিকেশন পার্টটা, হ্যাঁ, এই পার্টটা আমি পড়াবো। তো আগের দিনে পড়েছিলাম, যাদের লাগবে না তারা চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। স্যার বলছি সানডে ইপিআর এর ক্লাস কখন করাবেন? সানডে 7টা থেকে হবে, ওটা সলভ মানে সকাল? ইপিআর এর। হ্যাঁ হ্যাঁ, মানে ইপিআর এর ক্লাসটা আচ্ছা হয়ে স্যার, গেছে। ইপিআর এর আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো এক জায়গায় জড়ো করে রেখেছি, সেইগুলোকেই ওরা খাতায় লিখে লিখে সলভ করবো আমি, আর তোমরাও ঠিক আছে প্র্যাকটিস করো, স্যার। ঠিক আছে? স্যার তাহলে আমি লেফট করে গেলাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাকিদের যারা আছে তারা তারা কি যাদের লাগবে তারা থেকে যাও, বাকিদের লাগবে না, ওইটা ক্লাসটা আমি তো পড়ে রেখেছি। তো লাগবে কাদের? হ্যালো স্যার। স্যার আমি তো হ্যাঁ নতুন জয়েন করেছি। হ্যাঁ হ্যাঁ, বীরেশ্বর দাস বিরাজ, বলছি। বিশ্বস্ত আছে, বিষ্ণু আছে, আর সুব্রত। এদের তো হয়ে গেছে, তোমাদের অনেকেরই হয়ে গেছে, ফলে এটা লাগবে না। তো যাদের লাগবে তো থেকে যাও। স্যার হুম 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 স্যার বলছি স্যার, ওটা শুরু করার আগে স্যার একটা কোশ্চেন ছিল। স্যার হুম, বলছি স্যার, ওই বল। সিমেট্রিক্যাল ইলেকট্রনিক কন্ট্রিবিউশন থাকলেই কেন স্যার জন টেলর ডিস্টরশন দেখায়? স্যার ওটা যদি একটু ভালো করে বলেন, বুঝতে ভালো পারছি করে না বলে ঠিক। বলতে, এটা তোমার এটা তো কেমিস্ট্রির প্রশ্ন, তো পুরো ফিজিক্স থেকে, মানে জন্টার ডিস্ট্রিবিউশনের যে